ফেসবুকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকা দিল্লি সচিব পর্যায়ের বৈঠক কাল। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা, ভারতীয় দূতাবাসের স্মারকলিপি, দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে জনতার উল্লাস, লুটপাট, জানা যায়নি পলাতক স্বৈরশাসকের আশ্রয়স্থল। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। ফেসবুকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অপপ্রচারের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক মিরান্দা সিসন্স সাক্ষাৎ করতে এলে একথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বিশেষ করে জুলাই আগস্ট নিয়ে বেশি অপপ্রচার হচ্ছে বলে মেটাকে অবগত করেন ডক্টর ইউনূস। মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক অপপ্রচার রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন। একই সাথে ফেসবুকে তরুণ ও উদ্যোক্তাদের গুরুত্ব দিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ৫ আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, সেটি ভারতকে মানতে হবে। সোমবারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের সম্পর্কের সংকটের বিষয় নিয়ে আলোচনা করা হবে। সার্ক দক্ষিণ এশিয়ার জনগণের আকাঙ্ক্ষা বিষয়ক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেমিনারে অন্যান্য বক্তারাও বলেন, সার্ক কার্যকর থাকলে রোহিঙ্গা, পানি বন্টন ও সীমান্ত হত্যার মতো সমস্যার সমাধান করা সম্ভব হতো। নাইম আবির জানাবেন বিস্তারিত। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ায় মিথ্যাচারে প্রতিবেশী দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকায় বসতে যাচ্ছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি ফরেন অফিস কনসালটেশন বৈঠকের অধীনে নিয়মিত ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও সাম্প্রতিক নানা ইস্যুতে বেশি গুরুত্ব পাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সোমবারের বৈঠকে দুদেশের সম্পর্কের সংকটের বিষয়গুলো তোলা হবে। সার্ক দক্ষিণ এশিয়ার জনগণের আকাঙ্ক্ষা বিষয়ক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে, সেটা ভারতকে মানতে হবে। আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। সার্ক সামিট আয়োজনের চেষ্টাও করবে সরকার, এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান প্রেক্ষাপটেও সার্ক প্রাসঙ্গিক, এর কর্মক্ষমতা ফিরিয়ে আনতে হবে। তো আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না, কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি, এটা আমরা জানি। আমি এখানে একটাই কথা শুধু উল্লেখ করবো যে আবার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রণিধানযোগ্য। সেমিনারে সার্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন অন্যান্য বক্তারাও। বলেন, সার্ক কার্যকর থাকলে রোহিঙ্গা সমস্যা, পানি বন্টন, সীমান্ত হত্যার মতো সমস্যার সমাধান করা সম্ভব হতো। সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে সার্ক। In order to revive SARC's survival against all odds deserve appreciation and credit. The emergence of regionalism as important agenda in global politics and economy make all members to pay importance to SARC as an established platform for regional integration.
একটা দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার। দেখেন, নাফতা গঠন হয়েছে বেশি দিন হয় নাই, এখন কিন্তু নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার 3টা দেশের মধ্যে তাদের নিজস্ব যে বাণিজ্য তার শতকরা 70% নিজেরা নিজেদের মধ্যে করে। এ সময় সার্ককে পুরনো রূপে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়। যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি। নাঈম আবির, এখন, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ চক্রান্ত হিসেবে দেখছেন ফ্যাক্ট চেকাররা। তারা বলছেন 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বেড়েছে অপপ্রচারের প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ কনসুলেটে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আর কূটনীতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন দেশটির বিভিন্ন পক্ষ থেকে বাংলাদেশের প্রতি আগ্রাসী মনোভাবের জবাব কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে নিতে হবে। আজহার লিমনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবু বকর মুন। ছাত্র জনতার অনেক রক্তভেজা বিপ্লবের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমগুলোর লাগামহীন অপপ্রচারের চূড়ান্ত রূপ বলা যায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তোলা এমন বক্তব্যকে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। ভারতীয় নিবন্ধিত এক একটি গণমাধ্যম থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ি, রাত্রিবেলা হচ্ছে নির্যাতন, ধর্মান্তকরণ কিংবা প্রচুর মেয়ে নিখোঁজ। কখনো কখনো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ, এমনকি সেনাবাহিনীকে নিয়েও দেশটির বাংলা এবং ইংরেজি ভিত্তিক মাধ্যমগুলোর অপপ্রচার সম্পর্কিত পোস্টের সংখ্যা প্রতি ঘন্টায় 5 থেকে 6টি, যা হতবাক হয়ে প্রত্যক্ষ করছে এদেশের তরুণ যুবকেরা। বিশেষ করে কলকাতার মিডিয়াগুলো আমি যদি বলি, আর হচ্ছে ওদের কিন্তু এখন ফরেন মিনিস্ট্রি থেকেও বা হচ্ছে যে ওদের পররাষ্ট্র মানে হচ্ছে যারা হায়ার পদেও আছে ওরাও কিন্তু বারবার বলতেছে যে হচ্ছে মাইনরিটিদের উপরে হচ্ছে অনেক নির্যাতন হচ্ছে। আমাদের যারা ইয়ং জেনারেশন এরা হচ্ছে সভারেনিটি বা আমাদের দেশের সম্মান, ডিগনিটি, এটা অ্যাট এনি কস্ট আমরা আফেল করব। তো এইখানে যখন থ্রেট আসে তখন তো আমাদের হচ্ছে ইমোশনালি একটা আঘাত লাগে। কিন্তু এর পরিসর আসলে কতটা ব্যাপক? রিউমারস্কেন নামের একটি ফ্যাক্ট চেক সংস্থা 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতের 41টি টিভি ও পত্রিকায় প্রচারিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখিয়েছে ওইসব প্রচার মাধ্যমে প্রচারিত ভুয়া সংবাদের সংখ্যা কমপক্ষে 49টি। ভার্চুয়াল মাধ্যমে ছড়ানো কন্টেন্টগুলোর সত্যতা যাচাই নিয়ে কাজ করেন শুভাশিস দেব। তিনি বলছিলেন পুরনো ছবি বা ভিডিও দিয়ে ভুয়া কন্টেন্ট তৈরি, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক পোস্ট, ষড়যন্ত্র তত্ত্ব ও ন্যারেটিভ তৈরি, এসব পথ বেছে নিচ্ছে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো। এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জায়গায় সবগুলোই ভুল, G24 ঘন্টা, এটা হচ্ছে জি নেটওয়ার্কের একটা অংশ, রিপাবলিক বাংলা, তারপর হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, তারপর ইটিভি ভারত, মানে এরা সবাই কিন্তু সবাই নিবন্ধিত টিভি না, সবাই নিবন্ধিত একদম মেইন স্ট্রিম মিডিয়া আউটলেট। জি নিউজ যেমন বলতেছিল আদালতে হচ্ছে প্রশ্ন করার সময় তার উপর হামলা হয়েছে, যেটা একদমই কমপ্লিটলি ফলস, কারণ তার 2 সপ্তাহ আগেই সে মনে হসপিটালাইজড হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি কোনো পদক্ষেপ নেবার সুযোগ আছে, যেখানে এসব অপপ্রচারের জেরে আগরতলায় বাংলাদেশ কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে? এই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন এই ধরনের হামলা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক দলিল ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এই জাতীয় ঘটনা হচ্ছে মানে 10 বছরে 2-3টা ঘটে। যে ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 22(2)তে বলা হচ্ছে যে অল নেসেসারি মেজার্স, এর ভিতরে কিন্তু ফেক ইনফরমেশনকে কিন্তু একটা যে মানে কন্টেইন করার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু একটা দরকার ছিল। এই বিশেষজ্ঞ সীমাবদ্ধতার যে দিকটি উল্লেখ করেছেন সেটি হলো এই অপশনাল প্রোটোকলটিতে স্বাক্ষর না করা। যদিও পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল সহ 76টি দেশ এই কনভেনশনে সই করেছে। এই আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে প্রশ্ন করেছিলাম, ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পর্কের যে সূত্র, তাতে আইন নাকি আলোচনা, কোন পথে এগোবে বাংলাদেশ? তুমি আমার পতাকা পোড়াবে আর আমি এখানে রবীন্দ্রসঙ্গীত গাইব, এটা তো হতে পারে না। এবং আমি বারবার বলছি, ছাত্ররা তো কৌশল বলে দিয়েছে, পররাষ্ট্রনীতি মূলনীতি বলে দিয়েছে, রক্ত গরম মাথা ঠান্ডা, এটা এক্সিকিউট করলে হয়। আমি পররাষ্ট্র সচিবকে বলবো ইমিডিয়েটলি ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের যে দ্বিপাক্ষিক মিটিং, এই মিটিংটা মূলত এটা স্থগিত করতে, এটা পোস্টপোন করতে।
এই বিশ্লেষকের মতে একটা দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা অসম সম্পর্ক, জুলাই বিপ্লবের পর সেটাকে সমমর্যাদার সম্পর্কে রূপ দেবার একটা সুযোগ এসেছে। এদিক থেকে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলেও সমালোচনা করেন আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের এই শিক্ষক। আজহার লিমন, এখন, ঢাকা। ষড়যন্ত্র, হামলা, অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। পরে স্মারকলিপি জমা দিয়েছে ৬ সদস্যের প্রতিনিধি দল। এ সময় যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতারা বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে অবন্ধুসুলভ আচরণ বন্ধ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রকিবুল রাহাতের প্রতিবেদন। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বাংলাদেশের পতাকা পোড়ানো সহ দেশটির মিডিয়ার সাম্প্রদায়িক উস্কানি, বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি। রোববার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। গন্তব্য বারিধারার ভারতীয় দূতাবাস। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা, প্লাকার্ডে প্রতিবাদের ভাষা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। ভারত বাংলাদেশের পাশের একটি বড় রাষ্ট্র, আমাদের সাথে সব সময় ভারত একটি বৈষম্যমূলক আচরণ করে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা করে প্রভুত্ব সুলভ মনোভাব চাই না। শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসকরা যা করছে তা আগ্রাসী মনোভাব ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে না। 11:30টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় পদযাত্রা। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একটাই তাদের বার্তা থাকবে, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, আপনাদের সার্বভৌমত্ব, আপনাদের ভারত আপনাদের নিয়ে থাকেন। এ দেশকে কোনোভাবে ভারতের কোনো আগ্রাসনের, ভারতের কোনো দালালি সৃষ্টি করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ পদযাত্রাটি পুলিশের ব্যারিকেডের মুখে রামপুরায় শেষ হয়। পরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের 6 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেন। দূতাবাস থেকে বেরিয়ে প্রতিনিধি বলেন, অবন্ধুসুলভ আচরণ বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ায় পাওয়া নয়, এটা ভারতেরও বুঝতে হবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ না হলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন, আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এবারে সিরিয়া প্রসঙ্গ। বিদ্রোহীদের টানা 12 দিনের অভিযানে সিরিয়ার বাশার আল আসাদের 24 বছরের স্বৈর শাসনের পতন ঘটল। একই সঙ্গে থামল 13 বছরের গৃহযুদ্ধ। বাশার আল আসাদের
বাসভবনে ঢুকে এই বিজয় উদযাপন করেছেন সিরীয়রা। বিভিন্ন দেশে চলে যাওয়া বাস্তুচ্যুত সিরীয়রাও আনন্দে মেতেছেন। সিরিয়ার জনগণের এই বিজয় ধরে রাখতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকবে এবং আইএসের পুনরুত্থান রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমানের প্রতিবেদন। স্বৈরাচার বাশার আল আসাদ সরকার পতনের পর দামেস্কে থাকা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে রোববার এভাবে উল্লাসে মাতেন হাজার হাজার সিরীয়, যে যার মতো করে নিয়ে গেছেন বাশার আল আসাদের ব্যবহৃত নানান জিনিসপত্র। দীর্ঘ ২৪ বছরের স্বৈরাচার শাসন থেকে মুক্তি মেলায় খুশিতে মেতেছেন অন্যান্য শহরের বাসিন্দা ও ১৩ বছরের গৃহযুদ্ধের বাস্তুচ্যুত মানুষেরা। أنا مهندسة ميكانيك، إلنا سنين عم نستنى هذا النهار، إلنا سنين عم نقاوم، وإلنا سنين عم نطلع، وإلنا سنين عم نتحمل। বিদ্রোহীদের অভিযানে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার খবরে উল্লাসে মেতেছেন তুরস্ক, জর্ডান, লেবানন ও ইরান সহ বিভিন্ন দেশে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত সিরিয়ানরা। ইতোমধ্যেই দেশে ফিরতে সীমান্তগুলোতে ভিড় করছেন স্বৈরাচার বাশার সরকারের নিপীড়নের শিকার হয়ে দেশ থেকে পালিয়ে থাকা মানুষেরা। واخيرا هل اول مره ب 14 سنه بنحس بالامان، حاسين بامان، يعني رح نشوف بلدنا، لك بدنا ناخذ اولادنا ونحسسهم شو هاي بلدنا. نرجع سوريا نصير نروح ونرجع بكيفنا على بلدنا والحمد لله। যদিও বছরের পর বছর ধরে আসাদ প্রশাসনকে এড়িয়ে যাওয়া পশ্চিমারা অবশ্য এখনও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি আগামী দিনে তারা কিভাবে সিরিয়ার নতুন প্রশাসনকে মোকাবিলা করবে তা নিয়েও বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানান প্রশ্ন। কারণ রণবিদ্রোহী হায়াত তাহরির আল শাম বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত। এমন প্রশ্নে মধ্যপ্রাচ্যের মার্কিন প্রতিরক্ষা দফতরের উপসহকারী সেক্রেটারি ড্যানিয়েল শাপিরো বলেছেন, পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকবে এবং আইএসের পুনরুত্থান রোধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। We will continue to consult closely with regional partners who are affected by this crisis to support their security needs. Our commitment to them remains stronger than ever. সিরিয়ার জনগণকে নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে সিরিয়ার জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নে সন্ত্রাসী সংগঠনগুলো যাতে সুযোগ নিতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। Any possible chemical weapons inventory or related materials must be secured. The new governing body should be inclusive of all parties. Opposition groups should be united now. State institutions should be preserved and work properly. এদিকে বাশার আল আসাদের অন্যতম মিত্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জাতিসংঘের সিরীয় বিষয়ক বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে তিনি বলেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সম্ভাব্য সব দিক থেকে বিরোধিতা করে যাবে মস্কো। প্রেসিডেন্ট আসাদ পালালেও সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গালি আল জালালি তার বাসভবনেই অবস্থান করছেন। ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। সরকার বিরোধী বিদ্রোহীরা তাদের অভিযানে সফল হওয়ার পরও প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। টমটমের ৫ টাকা ভাড়া নিয়ে হবিগঞ্জে ৪ গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ, পুলিশ সহ শতাধিক আহত। এ নিয়ে বিস্তারিত রয়েছে শান্তবাজারে। ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৫২৯ জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৬ জন। এবছর ডেঙ্গুতে ৯৬,২২৮ জন আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩০ জন এবং উত্তর সিটি কর্পোরেশনে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩০ জন এবং উত্তর সিটি কর্পোরেশনে ৯৮ জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে। আর ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন আরও ১৩৬ জন। গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৬৪ জন। গেল বছরগুলোতে শীতের প্রকোপে ডেঙ্গু রোগের সংখ্যা কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত চলে এলেও এখন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেনি।
সামান্য অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে 4 গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ সহ শতাধিক গ্রামবাসী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজল সরকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। রোববার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়িঘর, দোকানপাট, হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সাথে টমটম অটোরিকশার 5 টাকা বেশি ভাড়া দেয়া নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। ভয়াবহ সংঘর্ষে পুলিশ সহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় সড়কের দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ ছিল, রাস্তায় পরিষ্কার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন হবিগঞ্জ। অভ্যন্তরীণ শৃঙ্খলার চেয়ে বিজিবিকে সীমান্তে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণঅভ্যুত্থানে আহতদের বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। হাসিব বিল্লার প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত কয়েক হাজার ছাত্র জনতা, তাদের একাংশ চিকিৎসাধীন বিজিপি হাসপাতালে। রোববার এদের 4 জনকে আর্থিক সহায়তা ও 3 জনকে জীবিকা উপকরণ তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপি সদর দপ্তর পিলখানায় সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবার আগে প্রতিরোধ করে বিজিবি। অনুষ্ঠানে দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানোর পাশাপাশি 5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেয়াদের সীমান্তের ওপারে পালিয়ে যেতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। আমরা যখন আসতাম, যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম, এই বিচারের কথাটি আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরো বেশি বেশি চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা করে বিজিবিকে ডিফেন্স ফোর্স হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, দেশ রক্ষায় প্রতিটি সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাদের কাজ নয় জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না। চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের ইলিশ যাতে ভারতে যেতে না পারে সেজন্য বিজিবিকে সজাগ থাকার আহ্বান জানান মৎস্য উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে জোরালো দায়িত্ব পালনে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিজিবিকে প্রয়োজন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। অবৈধ কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশের কোনো সীমান্তে অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানেন, 31-এ ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ থাকছে। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কি করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি
খুব ভালোভাবে করতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এদিকে ভারতের আগ্রাসী ভূমিকা, আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে বগুড়ায় TMSS মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে পুন্ড্র বিশ্ববিদ্যালয়, TMSS মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটের প্রায় 2 সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও TMSS এর কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ভারতের আগ্রাসন বিরোধী নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল ঢাকা রংপুর সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের চত্বরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন TMSS এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম। খাদ্য ঘাটতি পূরণে ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার রাসুগঞ্জে রাইস সাইলুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা কন্ট্রাক্ট করতে যাচ্ছি। আমরা একটা কন্ট্রাক্ট আমাদের ফাইনাল স্টেজে আছে, তাদের তরফ থেকে সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে, আমাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া আছে। মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে এবং সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিতে আছে। চট্টগ্রামে পাহাড়তলী ভোজ্য তেলের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এ সময় 2 ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। বিকেলে পাহাড়তলী ভোজ্য তেলের বাজারে অভিযান টের পেয়ে অনেক দোকানদার গা ঢাকা দেন। পরে মহাপরিচালকের নির্দেশে বেশ কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেয়া হলে ছুটে আসেন দোকানদাররা। পরে বেশ কয়েকটি খুচরা দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তার কর্মকর্তারা। বেশি দামে তেল বিক্রি, মূল্য তালিকা না টাঙানো, ক্রয় বিক্রয় রসিদের মধ্যে অসামঞ্জস্যতা থাকায় 2 দোকানিকে জরিমানা করা হয় 40,000 টাকা। এ সময় বাজারে খোলা তেলের সংকট না থাকার পরও দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পূর্ব প্রচলিত বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আসন্ন ভর্তি পরীক্ষার আগেই ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার আয়োজন সহ ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌক্তিক 3 দফা দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।